আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের সাথে গল্প করতে। আজকের গল্পটা 19 শতাব্দীর মাঝামাঝি সময় ইউএসএতে যখন বর্ণবাদ চরম পর্যায়ে ছিল। তখন পরিস্থিতিটা এমন ছিল যে সাদা মানুষেরা কালো মানুষকে দেখতে পারতো না, কালো মানুষেরা সাদা মানুষকে দেখতে পারতো না। পরিস্থিতিটা যখন এরকম গোলমেলে ছিল, ঠিক সেই সময় আমেরিকার অ্যালকালুতে একটি সমিল প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ওখানে লোক নিয়োগ করা হয় এবং যারা ওখানে কাজ করতো তারা ওই এলাকার আশেপাশেই বসতি স্থাপন করে, যার ফলে ওখানে একটি শহর প্রতিষ্ঠা হয়। প্রায় 400 পরিবার এই এলাকায় থাকতো এবং সাদা এবং কালো মানুষদের মধ্যে যাতে ঝামেলা না হয় তাই অ্যালকালুতে একটা রেল লাইন ছিল, যে রেল লাইনের এক পাশে থাকতো সাদা মানুষেরা এবং এক পাশে থাকতো কালো মানুষেরা। তো আমি যে গল্পটি আজকে করছি সেটা শুরু হচ্ছে 23শে মার্চ 1944 সালে। 23শে মার্চের সকালবেলা 11 বছর বয়সী বেটি জুন বেনিকার এবং 7 বছর বয়সী মেরি এমা থেমস দুই বান্ধবী মিলে ঘুরতে বেরিয়েছিল। তারা একটা ফুলের সন্ধান করছিল। তারা যখন এদিক ওদিক ঘুরে ফুলটা খুঁজছিল তখন রাস্তায় তাদের হঠাৎ দেখা হয় জর্জ আর তার বোন এমির সাথে। জর্জ একজন কালো ছেলে ছিল। তাদের কাছে বেটি এবং মেরি দুজন ফুলটার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু তারা জানতো না। সো তারা দুজন বান্ধবী চলে যায় আর এই দুই ভাই বোনও তাদের কাজে চলে যায়। কিন্তু সমস্যা হলো, যখন মেরি এবং বেটি রাতেরবেলা দুজনের কেউই বাড়িতে ফিরল না। কালো সাদা সবাই মিলে তাদের দুজনকে খোঁজা শুরু করলো। প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজা হলো যে তাদেরকে কোথাও পাওয়া যাচ্ছে কিনা। শেষে বাচ্চা দুটোকে গভীর রাতে পাওয়া গেল। নোংরা কাদা ভরা খাদে খুঁজে পাওয়া গেল তাদের মৃতদেহ। পুলিশ বাচ্চা দুজনের দেহ হাসপাতালে পাঠিয়ে দেয়। ডক্টর সেসিল বোজার্ড দেহ দুটো তদন্ত করেন এবং তিনি জানান যে ধস্তাধস্তির কোনো চিহ্ন না থাকলেও দুজনেরই মৃত্যু মাথায় আঘাতজনিত কারণে হয়েছে। 7 বছরের মেয়ের কপাল থেকে পিছন পর্যন্ত দুটো ফুটো পাওয়া গেছে এবং বাঁ চোখের উপর একটি আঘাতের চিহ্ন দেখা যায়। আর 11 বছরের বেটির মাথায় 7বার কোনো লোহার ভারী জিনিস দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এর ফলে তার মাথার খুলি টুকরো টুকরো হয়ে গিয়েছিল। ডক্টর ধারণা করেন কোনো হাতুড়ি জাতীয় জিনিস দিয়ে তাদের দুজনকে খুন করা হয়েছে। এক পর্যায়ে পুলিশ জানতে পারে যে জর্জের সাথে ওই দিন 2-3 মিনিটের জন্য এই দুই বান্ধবীর দেখা হয়েছিল। বাস, পুলিশ সোজা চলে যায় জর্জের বাড়িতে এবং 14 বছরের ছোট্ট জর্জকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায়। থানায় জর্জকে একা জিজ্ঞাসাবাদ করা হয়। তার বাবা মা উকিল কারোর সাথেই তাকে দেখা করতে দেওয়া হয়নি ট্রায়ালের আগ পর্যন্ত। ইভেন কোর্টেও তার সাথে তার বাবা মা দেখা করতে দেওয়া হয়নি। পুলিশের ভাষ্য মতে জিজ্ঞাসাবাদের এক সময় জর্জ স্বীকার করে যে সে বেটি এবং মেরিকে লোহার রড দিয়ে খুন করেছে এবং পুলিশ কোথাও না কোথাও থেকে একটি লোহার রডও জোগাড় করে প্রমাণ হিসাবে, যদিও সেটার মধ্যে জর্জের হাতের ছাপ ছিল না। এরপরে এই খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে এবং কালো এবং সাদাদের মধ্যে দাঙ্গা আরও বেড়ে যায়। এমনকি এই সময় জর্জের বাবাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়, তাকে ঘর থেকে বেরোতে দেওয়া হতো না এবং নানাভাবে কালোদের প্রতি অত্যাচার করা শুরু হয়ে যায়। এই দুই শিশুর খুনের 1 মাসের মধ্যে অর্থাৎ 24শে এপ্রিল 1944 সালে কাউন্টি কোর্টে এই খুনের মামলার শুনানি শুরু হয়। সে সময় আদালতে উপস্থিত সকল মানুষ ছিল সাদা এবং আদালতে জর্জের পক্ষে একজন উকিল নিযুক্ত করা হয় বটে, কিন্তু 2 ঘন্টা শুনানিতে জর্জের পক্ষে তার উকিল একটা কথাও বলে না, যদিও আদালতে পুলিশের কাছে পুলিশের লেখা বয়ান ছাড়া কোনো প্রমাণ ছিল না। এমনকি ঘটনার সময় জর্জের যে বোন তার সাথে ছিল তার বয়ানও আদালতে নেওয়া হয় না। শুনানি শেষের মাত্র 10 মিনিটের মধ্যে সাদা বিচারকের প্যানেল জর্জের ইলেকট্রিক চেয়ারে বসে মৃত্যুদণ্ডের রায় দেয়। এ সময় আদালতে জর্জের মা বাবা ভাই বোন কেউই উপস্থিত ছিলেন না, কারণ তাদেরকে ঘর থেকে বেরোতে দেওয়া হয়নি। 16ই জুন জর্জ স্টিনিকে কলম্বিয়াতে এক্সিকিউশন চেম্বারে নেওয়া হয়। এই সময় ট্রমা এবং অত্যাচারে জর্জ এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তখন তার ওজন ছিল মাত্র 42 কেজি। জর্জকে যখন ইলেকট্রিক চেয়ারে বসানো হয় দেখা যায় সেটা জর্জের থেকে অনেক বড়। তাই জর্জের কাছে যে বাইবেলটি ছিল তা চেয়ারের উপর রেখে সেইটার উপরে জর্জকে বসানো হয় এবং তার হাতে পায়ে সব বেল্টগুলো বাঁধা হয়। 240 ভোল্টের কারেন্ট 3বার পাস করানো হয় জর্জের দেহের ভিতর থেকে। এরপরই মৃত ঘোষণা করা হয় জর্জ স্টিনিকে। কিন্তু জর্জ মারা যাওয়ার প্রায় 70 বছর পর জর্জের ভাই বোনটা এই কেসটা আবার রিওপেন করেন।
এবং নানা সাক্ষ্য প্রমাণ এবং বয়ানের মাধ্যমে প্রমাণ করেন যে জর্জ ছিল নির্দোষ এবং আদালত থেকেও সে রায় দেওয়া হয় যে জর্জ নির্দোষ ছিল। অবশেষে মৃত্যুর প্রায় 70 বছর পর এটা প্রমাণিত হয় যে জর্জ নির্দোষ এবং তাকে ভুল মামলায় ফাঁসানো হয়েছিল। আজকের গল্প এ পর্যন্তই। আগামীতে আরও কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে আবার গল্প হবে আপনাদের সাথে। ততদিন পর্যন্ত বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।